মল্লিক বাড়ির বড় বউ শ্রুতি বিয়ে হয়ে এই বাড়িতে পা রেখেছে আজ 2 বছর হলো। আশেপাশের মানুষজনের কাছে সে এক আদর্শ বউ বলেই অনায়াসে পরিচিতি পাবে, কিন্তু এই আদর্শ বউ হয়েও তার শ্বশুর বাড়িতে তার কথার কোনো মূল্যই নেই। আমি বলেছিলাম যে সেই জমিটাই বাড়ির জন্য ভালো হবে, খাসা জমি একেবারে, এখানে বাড়ি তৈরি করব। একদম তাই, এখানেই বাড়ি হবে আর দক্ষিণা দুয়ারের রুমটা আমার হবে। হ্যাঁ মা, এই রুমটা ভালো হতে হবে। এভাবেই তারা বাড়ি তৈরি, জমি কেনা নিয়ে নানান কথা বলতে লাগলো। তখন রুমে জলখাবার নিয়ে প্রবেশ করে শ্রুতি। শ্রুতিকে দেখেই তারা চুপ করে যায়। শ্রুতির সামনে তারা সাধারণত ঘরোয়া কোনো আড্ডা দেয় না। বাবা, বলছিলাম যে এখানে জমি কিনবেন না, একে তো অনেক দাম বেশি, তার উপরে জমিটা নিচুতে, পাশেই নদী, বন্যা আসলে খুব সহজেই তলিয়ে যাবে। গুরুত্বপূর্ণ কথাতে শ্রুতির মতামত দেওয়া খুব একটা পছন্দ করল না কেউই। অনন্ত বিরক্ত নিয়ে বলল, তুমি এসব বোঝো? এসব নিয়ে তুমি কখনো কথা বলবে না। হ্যাঁ বৌমা, তুমি চুপ করে থাকো, এইসব বিষয়ে আমাদেরকেই বুঝতে দাও। কোথায় জমি কেনা হবে, বাড়ি করা হবে, এই সব নিয়ে তোমাকে কথা বলতে হবে না বৌমা। হ্যাঁ ভাবি, তুমি চুপই থাকো। এই বাড়ির প্রত্যেকেই তাকে কথায় কথায় চুপ থাকতে বলে, আর এখন বয়সে ছোট হওয়া শোয়েবও তাকে এই কথা বলছে। ভাই, তুমি আমার থেকে 6 বছরের ছোট, তুমিও আমাকে চুপ করতে বলছো? বৌমা, নাস্তা দিয়ে তুমি একটু বের হও তো দেখি, এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। এখানে কি ধ্যান করছো শুনি? রান্না করবে না? আমি ঘরে ঢুকলেই তোমরা কথা বলা বন্ধ করে দাও কেন অনন্ত? আমি এটা প্রায় খেয়াল করতাম। আমি কি এই পরিবারের সদস্য নয়? আমার কি কোনো কিছুতে কথা বলার কোনো অধিকার নেই? কেন আমাকে কথায় কথায় চুপ থাকতে বলো তোমরা? উফ, আবার সেই অভিযোগের ঝুড়ি খুলে বসলে। ভালো লাগে না এসব, আর প্লিজ বন্ধ করো তো এসব অভিযোগ করা। সেই আবার বন্ধ করো অভিযোগ, আবার সেই চুপ করে থাকা। তবে যেদিন অভিযোগ করা বন্ধ করে দেব, ভেবে নিও তখন পুরোপুরি আমাকে হারিয়ে ফেলেছো। তোমার সাথে কথা বলাই বেকার। তবে দয়া করে তোমার এই অভিযোগের ঝুড়িটা অন্য কারের সামনে গিয়ে খুলে বসো না। বলছিলাম যে মা, আজকে এটা রান্না না করে এঁচোড় রান্না করি। কি রান্না হবে সেটা তোমাকে বলতে বলা হয়েছে? বলবো তো আমি, আর সেটা তুমিই করবে। ঠিক আছে মা, আপনি যেটা বলবেন তাই রান্না হবে। শ্রুতি মাথা নিচু করে ফেলল। সত্যি তো তাই, তার কথা বলার তো কোনো সুযোগই নেই। রিয়াটাকে, এই নাম তো শুনিনি। এই বলে রিয়া তার ফোনটা ঘাটল। অনন্তর মেসেজ, কল লিস্ট সব চেক করলো। এই রিয়া মেয়েটার সাথে অনন্তর অনেক চ্যাটিং, অনেকক্ষণ কথাবার্তা হয় তার। অনন্ত ঘরে ঢুকতেই শ্রুতি বলে ওঠে, রিয়াকে? রিয়া
রিয়ার নাম কোত্থেকে জানলে? তোমার ফোন থেকে। তুমি আমার ফোন নিয়েছো? অনুমতি ছাড়া কারো ফোন নেওয়া উচিত না, তুমি জানো না? তুমিও তো আমার ফোন ধরো। আমি কি কিছু বলি? এই মেয়েটার সাথে তোমার সম্পর্ক কতদিনের? সত্যি বলো, তোমার লজ্জা হলো না? কিভাবে পারলে বিবাহিত হয়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে? আমি এটা সবাইকে বলে দেব। সবাইকে বলে দিবি? তোকে বলেছি না, এখানে থাকতে হলে চুপ করে থাকতে হবে। একদম চুপ থাকবি, যা হবার সেটা হবে। তুই শুধু দেখবি, কোনো কথা বলবি না। না, আমি এই কথা সবাইকে বলবো আর জানাবো জানাবো তোমার কীর্তি। আমি কি করলাম? এই শ্রুতিকে মেরে ফেললাম। এখন যে আমার ফাঁসি হবে। ওকে ওকে পুঁতে দিলে কেমন হয়? কালকে সকালে জানিয়ে দেবো যে শ্রুতি কাউকে কিছু না বলে পালিয়ে গেছে। আমার কি হলো? আমার আত্মাই কোলা কাছে চলে এসেছে। ওরা আমাকে মেরে ফেললো। ফোনে নেটওয়ার্ক না থাকায় ফোন নিয়ে বাড়ির পেছনে চলে যায় অনন্ত। সেখানে নেটওয়ার্ক পাওয়া যায়। হ্যাঁ রিয়া, শুনতে পাচ্ছ এখন? শোনো, শ্রুতিকে আমি মেরে ফেলেছি। ও লাশ পুঁতে ফেলেছি কলা গাছের নিচে। আমাদের রাস্তা এখন ক্লিয়ার। এই মেয়ে তোমার জন্য ভালো হবে না অনন্ত। এই মেয়ে শুধু তোমার ধন সম্পত্তির জন্য তোমাকে বিয়ে করবে। আর আমাকে মেরে এখানে পুঁতে ফেলার কথাও কিন্তু ওকে জানানো উচিত হয়নি। এর জন্য পরে পস্তাতে হবে। কে কে কথা বলে? আমি আমি শ্রুতি বলছি, যার কিনা কলাগাছ রূপে নতুন জন্ম হয়েছে। তুমি কলা গাছ হয়ে গেছো? না, এ হতে পারে না। আমি ভুল দেখছি, ভুল শুনছি। তুমি ঠিক দেখছো। মানুষ হিসেবে জন্ম নেওয়ার পর নিজের কথা বলতে পারিনি। সব সময় তোমরা চুপ করিয়ে দিয়েছো। তাই হয়তো বিধাতা কলাগাছ রূপে কথা বলার শক্তি দিয়েছে। তোর কি হয়েছে? অজ্ঞান হয়ে বাড়ির পিছনে পড়েছিলিস, আর বৌমা কোথায়? অনন্তর কালকের রাতের কথা আর আজকের দিনের কথা মনে পড়ে যায়, কিন্তু বাসায় সেটা কাউকে বলতে পারবে না। তাই সে বানিয়ে বলল, ওকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, পালিয়ে গেছে বোধহয়। সবাই তার কথা বিশ্বাস করে নেয়, আর পুরো গ্রামে রটে যায় শ্রুতি পালিয়ে গেছে। খবরদার, এখানে চুরি করার কথা চিন্তা করবেন না। চোরটি এদিক সেদিক তাকিয়ে বুঝতে পারল কলা গাছটি কথাগুলো বলছে। তখন সে ভয় পেয়ে যায়। এরপর সে চলে যায়। আর এক দুই কান হয়ে পুরো গ্রামে রটে যায় এই বাড়িতে একটা কথা বলা গাছ আছে। অনেক মানুষ মিলে কলা গাছটিকে ঘিরে ধরে। একজন জিজ্ঞাসা করে, তুমি কে? তুমি কি সত্যি কথা বলতে পারো? আমাকে মেরে ফেলেছে আমার স্বামী।
মানুষ অবস্থায় আমি কথা বলার সুযোগ পাইনি, এখন তাই বলছি। সে কি ভেবেছিল কলা গাছ রূপে সাক্ষ্য দিয়ে আমার জেল খাটাবে? একটা কলা গাছের সাক্ষ্য কে বিশ্বাস করবে? ঠিক ছেড়ে দিয়েছে। তাই তো, এবার চলো আমরা আমাদের নতুন জমিতে যাই। যেখানে আমরা বাড়িটা বানিয়েছি সেখানে গিয়েই উঠবো। হ্যাঁ, ওই নতুন বাড়িতেই আমরা উঠব। কিন্তু বেঁচে থাকতে বৌমা তো বলেছিল ওই জমিটা না নিতে। বেঁচে থাকতে যার কথার গুরুত্ব দিলাম না, এখন তার কথা ধরছো? ছাড়ো তো, ছাড়ো ওর কথা। অবশেষে তারা ওই জমিতেই ওঠে। আর কিছুদিন যেতেই নদীর বন্যাতে তাদের জমি বাড়ি তলিয়ে যায়। তারা তাদের নিজের ভুল বুঝতে পারে। কলা গাছরূপী শ্রুতিও যেন নিজের চোখের সামনে এসব দেখে সে বলে, আইনের থেকে তোমরা বেঁচে গেছো, কিন্তু বিধাতা আর আইন থেকে তোমরা কখনো ছাড়া পাবে না। সিধেপুর গ্রাম। গ্রামের এমন নামের মতোই সাদাসিধে স্বভাবের এই গ্রামের লোকগুলো। প্রতিদিন তারা দিন আনে দিন খায়। গ্রামের অধিকাংশ পরিবারই দরিদ্র। হাতে গড়া দু একটা পরিবার আছে যাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে গ্রামের বাইরে চলে গেছে নিজেদের ভাগ্য খোলার আশায়। তারাও কোনো দিন আর গ্রামে ফিরে আসেনি। গ্রামের মাঝামাঝিতে বড় বটগাছের পাশে ঘর বেঁধেছে নিতাই ও তার সদ্যবিবাহিত স্ত্রী নির্মলা। নিতাই পেশায় একজন জেলে। নিতাইয়ের স্ত্রী নির্মলা দেখতে খুবই সুন্দর। গ্রামের বয়স্ক মহিলারা সবাই নিতাইকে এই বলে সাবধান করে যে তার স্ত্রীকে যেন সে সবসময় বাড়ির ভিতরেই লুকিয়ে রাখে। নির্মলা, ও নির্মলা, কি গো নতুন বউ, একটু বাইরে বেরিয়ে এসো, দেখি তোমার মুখখানা। আহ বিন্দুমাসি, সবসময় বাড়ি বয়ে এসে আমার বউকে দেখতে যাও কেন শুনি? নিজেই তো আমার বউয়ের চেহারা নিয়ে এত কথা বলো। তার মতো অত সুন্দরী মেয়ে, না জানি আমার কপাল পড়ে কিনা, তাকে কেউ চুরি করে নিয়ে যায় কিনা, তাহলে আবার এতবার দেখতে আসার কি আছে? তুই আমাকে এত বড় একটা কথা বলতে পারলি নিতাই? তোকে সেই ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছি, তোর ভালোর জন্যই তো তোর বউয়ের লাগাম ধরার কথা বলেছি। আর তুই আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলি। দেখিস দেখিস, এজন্য বিধাতা তোকে আর তোর বউকে কত পাপ দেয়। আসলে তোর বউ একদিন তোকে ছেড়ে পালিয়ে যাবে, কথাটা মিলিয়ে নিস। কি গো, বিন্দু মাসির গলা শুনতে পেলাম না, কোথায় গেলেন উনি? সে তার কাছে গেছে, তুমি অত তার ডাকে সাড়া দিও না তো। এ মহিলার বয়সটা বাড়ছে আর দিন দিন কুটনামির স্বভাবও বাড়ছে। কাজ নেই কাম নেই, শুধু অন্যের বাড়িতে গিয়ে আগুন লাগানোর পায় তারা, যত সব। আহা, কি হয়েছে বলো তো? কিছু না, তোমায় যেটা বললাম তুমি সেটাই করবে। বিন্দু মাসি ডাকাডাকি করলে তার সাথে অত দেখা দিতে হবে না, খুব দরকার না পড়লে কখনোই না। আচ্ছা ছাড়ো ওসব কথা। আজকে রাতের জন্য কি রান্না করলে? হ্যাঁ, আমার না খুব আলু বেগুন দিয়ে ঘুচি মাছ খেতে ইচ্ছা করছে। তুমি পারবে রান্না? পারবো না কেন? বাপের বাড়ি থাকতে মা প্রায় আমাকে দিয়েই এই রান্না করিয়ে নিতেন। ঠিক আছে, বাড়িতে গুচি মাছ আছে, শুধু তুমি বাজার থেকে আলু আর বেগুন নিয়ে এসো। ঠিক আছে, বাজারের ব্যাগটা দাও। এই সন্ধ্যার দিকে মঙ্গলখোলা হাটে ভালো আলু বেগুন পাওয়া যাবে। নিতাই মঙ্গলা হাটে চলে গেল। নির্মলা এই ফাঁকে পুরো বাড়ি ঠিকমতো গোছগাছ করে রান্নাঘরে গিয়ে
রান্নার সমস্ত সরঞ্জাম তৈরি করে ফেলল। ব্যাস, সব কিছু তৈরি হয়ে গেল। এখন মানুষটা ভালো মানের আলু বেগুন নিয়ে আসতে পারলেই রান্না শুরু করে দেব। দুপুরে ভাত রাধাই আছে, আর রাতে কষ্ট করে রান্না করতে হবে না। ওই তো উনি চলে এসেছেন মনে হয়, কিন্তু এত তাড়াতাড়ি? এই তো গেলেন, এত তাড়াতাড়ি বুঝি সব বাজার হয়ে গেল? না জানি কেমন ঝাঁচের আলু বেগুন এনেছে, বিধাতাই জানেন। যাই গিয়ে দরজাটা খুলে দিই। কে? কে তুমি? আমায় মেরো না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। কিছুক্ষণের মধ্যেই নিতাই বাড়ি ফিরল। দূর থেকে বাড়ির দরজা খোলা দেখতে পেয়ে সে চমকে উঠল। আরে অদ্ভুত, বাড়ির দরজা এরকম খোলা রেখেছে কে? আবারও কি বিন্দু মাসি এসেছে নির্মলার সাথে কথা বলতে? উফ, মেয়েটাকে মানা করলেও কথা শোনে না। বউ, ও বউ, দেখো তোমার জন্য আলু আর বেগুন কিনে এনেছি। কোথায় তুমি? আশ্চর্য ব্যাপার, কতক্ষণ ধরে ডাকছি সারাই দিচ্ছে না। আর বাড়ি ঘর এত শুনশান লাগছে কেন? দেখে তো মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। তাহলে ওই দরজা খোলা রেখেছে কে? পরদিন সকালের মধ্যেই পুরো গ্রামে রটিয়ে গেল নিতাইয়ের স্ত্রী বাড়ি থেকে উধাও হয়ে গেছে। বিন্দু মাসি নিতাইয়ের কাছে এসে বললেন, দেখলি দেখলি নিতাই, সেদিন তুই আমার সাথে এমন আচরণ করেছিলিস বলেই একদম কিছুক্ষণের মধ্যেই মেয়েটা উধাও হয়ে গেল। বড়দের সাথে এই জন্যই ওইভাবে কথা বলতে নেই বলে, বিধাতা পাপ দেয়। আর তাছাড়া আমি তো তোকে এই কথাটাই সাবধান করার জন্য বাড়ি গিয়েছিলাম, অথচ তুই আমার কতগুলো কথা শুনিয়ে দিলি। বাজে কথা বলো না বিন্দু মাসি, আমার নির্মলা অমন মেয়ে না। নিশ্চয়ই সে অপরিচিত কারো দরজা খুলেছে আর বিপদে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, বইয়ের আঁচলে এমনভাবেই বাঁধা পড়েছিস। এখন এখন তো যে যা বলবে তাতেই তোর ফসকা পড়বে। নিতাইদা, ও নিতাইদা, সর্বনাশ হয়ে গেছে। বাড়ি থেকে মা বৌদি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলিস কি রে রক্তিম, কি হয়েছে বলতো আমাকে? আমি আর বাবা বাজারের জন্য বেরিয়েছিলাম। বাজার শেষে বাড়ি ফিরে দেখি দুজনের একজনও নেই। হ্যাঁ নিতাইদা, শুধু আমাদের বাড়িতেই না, আশেপাশের কয়েকটা বাড়িতে শুনলাম মা বৌদের পাওয়া যাচ্ছে না। কি বাসি, এবার কিছু বলবে না? এবার বলো, ওরাও কারো না কারো হাত ধরে পালিয়েছে। পিতাদের কাছে কৃতজ্ঞ থাকো এই ভেবে যে তুমি বিধবা হয়ে গেছো বহু আগে। এজন্যই এখন অবধি তোমার উপর কোনো বিপদ এসে পড়েনি। না জানি আমাদের মা বোনেরা কোথায় হারিয়ে যাচ্ছে। রক্ষা করো বিধাতা, রক্ষা করো। নিতাইদা, আমাদের আর দেরি করলে চলবে না, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। সবাইকে চুরি করে নিয়ে যাচ্ছে সেটা উদ্ধার করতে হবে। বাবা ইতিমধ্যে পুলিশের কাছে জানিয়ে দিয়েছে। আমরা বরং জঙ্গলের দিকটাই চাই। আমার ধারণা ওখান থেকেই মেয়েগুলো পাচার করেছে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। তাহলে দেরি করা চলবে না, যেভাবেই হোক চল কাজে লেগে পড়ি।
নিতাই ও রক্তিম দুজনে গেল গভীর জঙ্গলে। জঙ্গল ধরে হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল একদম জঙ্গলের শেষ মাথায়। সেখানে একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে তারা দুজন খেয়াল করলো একটা বড় গাড়িতে মেয়েদের বেঁধে রাখা হয়েছে। গাড়ির সামনে এক সুঠাম দেহের লোক দাঁড়িয়ে রয়েছে। আমার মনে হয় এটাই সেই বদমাশ লোকটা নিতাই দা, যে গ্রামের বৌদি চুরি করছে। আমারও তাই মনে হচ্ছে রে। তুই এক কাজ কর, তুই পিছন দিক দিয়ে গিয়ে বাকিদের উদ্ধার করার চেষ্টা করবি। আমি ততক্ষণে এই লোকের মন আমার দিকে ঘুরিয়ে রাখবো। পারবি তো? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। পারবো না কেন? নিতাইয়ের পরিকল্পনা মতো রক্তিম বনের অন্য রাস্তা ধরে চলে গেল। নিতাই লোকটিকে তার দিকে ডেকে লোকটির ধ্যান ভাঙানোর চেষ্টা করল। লোকটা নিতাইকে তাড়া করতে লাগলো। সেই ফাঁকে রক্তিম বাকিদের গাড়ি থেকে নামিয়ে উদ্ধার করে ফেলল। এ সময় নিতাই লোকটিকে মাথায় পাথর দিয়ে মেরে অজ্ঞান করে মাটিতে ফেলে দিল এবং সাথে সাথে শুকনো বাদা দিয়ে তার হাত পা বেঁধে ফেলল। রক্তিম গ্রামের সব বৌদের একত্রিত করে নিতাইয়ের সামনে চলে এলো। পেরেছিস তাহলে? হ্যাঁ রক্তিম দাদা, কোনো অসুবিধা হয়নি, সবাইকে উদ্ধার করেছি। এর মধ্যে আবার কয়েকজন অন্য গ্রামের। এই লোক গ্রামে গ্রামে গিয়ে বোধে চুরি করে বাইরে বাজার করে দিত। ঠিক আছে, চল আপাতত সবাইকে আমাদের গ্রামে নিয়ে যাই, এরপরে তাদেরকে যার যার গ্রামে পাঠানোর ব্যবস্থা করা যাবে। এখন চল।